নমস্কার। এবং অমিতাভ নিয়ে আবার চলে এলাম আমি অমিতাভ। এবং অমিতাভর আজকের পর্ব একটু অন্যরকম। অন্যরকম কেমন? আমরা জানি মানুষ মারা যাওয়ার পর প্রিয়জনরা বারবার তাদের কথা মনে করেন, কিংবা হয়তো বহুবার তাদের সঙ্গে তারা কেমন আছেন বা মৃত্যুর পরের অবস্থান কি, এই সম্পর্কে নানান কৌতূহল, নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি হয়। আমরা ভাবি যে তারা হয়তো আমাদের আশেপাশেই আছে। আবার এই মৃত মানুষদেরকে ফেরত আনার জন্য বা তাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আমরা জানি যে একটা বিষয়ের কথা প্রচলিত আছে, যার নাম প্ল্যানচেট, যেখানে নাকি আত্মাকে নিয়ে আসা সম্ভব হয়। যদিও সেই বিষয়টা আমার বক্তব্য নয়, বক্তব্য আজকের যেটা একটা অদ্ভুত ঘটনা আপনাদেরকে জানাবো। মৃত মানুষের সঙ্গে টেলিফোনের মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ করা হয়। শুনতে আশ্চর্য লাগলেও এমন ঘটনা ঘটে এবং এখনো ঘটছে, যেখানে ঘন্টার পর ঘন্টা হারিয়ে যাওয়া প্রিয়জনদের, চলে যাওয়া প্রিয়জনদের সঙ্গে একটি তারবিহীন টেলিফোন বুথ থেকে ফোন করেন যারা পৃথিবীতে এখনো জীবিত আছেন তারা, আর ঘন্টার পর ঘন্টা সেই তারবিহীন টেলিফোন থেকে তারা সেই মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন। অবাক হচ্ছেন? একদমই অবাক হওয়ার বিষয় নয়। এমন ঘটনা ঘটেছে জাপানের উত্তর পূর্বের একটা ছোট্ট শহর, যার নাম ওতসুচি। সেখানে তারবিহীন টেলিফোন বুথে মৃতদের সঙ্গে কথা বলে মানুষ। শুনতে অবাক লাগলেও এটা সত্যি ঘটনা। সমুদ্রের ধারে একটি শান্ত জায়গায় এক কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা টেলিফোন বুথ। আর সব বুথের মতো একদম সাদামাটা, কিন্তু কাছে গিয়ে বোঝা যায় এটা একেবারেই আলাদা। তার কারণ এই ফোনে, টেলিফোন বুথের ফোনে কোনো তার নেই, কোনো সংযোগ নেই, কোনো রিংটোন বেজে ওঠে না, এবং তবুও মানুষ সেখানে যায় এবং রিসিভার তুলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চায়, যতক্ষণ তার মন চায়। বুথটির নাম কাজে নো দেনওয়া, কাজে নো দেনওয়া, যার বাংলার মানে হচ্ছে বাতাসের ফোন। এই অদ্ভুত টেলিফোন বুথটি নির্মাণ করেন ইতারু সাসাকি বলে একজন সাধারণ জাপানি। 2010 সালে তার প্রিয় খুড়তুতো ভাই মারা যান। সেই শোকে তিনি সামলাতে না পেরে নিজের বাড়ির বাগানে বানিয়ে ফেলেন এই টেলিফোন বুথ। সংযোগবিহীন ফোনটি ছিল তার একান্ত ব্যক্তিগত উপায়, যার মাধ্যমে তিনি তার মৃত ভাইয়ের সঙ্গে কথা বলতেন ঘন্টার পর ঘন্টা। তার বিশ্বাস ছিল যে ভাইয়ের উদ্দেশ্যে বলা প্রতিটি কথা বাতাসে ভেসে ভেসে ঠিক তার ভাইয়ের কাছে একসময় নিশ্চয়ই পৌঁছে যাবে। এই বুথটি নির্মাণের ঠিক পরের বছর, অর্থাৎ 2011 সালের 11ই মার্চে ভয়ঙ্কর সুনামিতে ওতসুচি শহরটাকে প্রায় মুছে ফেলে এই প্লাবন। হাজার হাজার মানুষ মুহূর্তে হারিয়ে যায় মৃত্যুর গহ্বরে। ঠিক তখনই লোক মুখে ছড়িয়ে পড়ে সাসাকির এই টেলিফোন বুথের কথা, এবং প্রচুর মানুষ আসতে শুরু করেন সেই সুনামিতে হারিয়ে যাওয়া প্রিয়জনদের সঙ্গে সংযোগ তৈরি করার জন্য, কথা বলার জন্য। তারা বিশ্বাস করতে শুরু করেন যে এখান থেকে কথা বললে একদিন বাতাসে ভেসে ভেসে তার প্রিয়জনের কাছে, যাকে তারা হারিয়েছেন, তার কাছে নিশ্চয়ই খবর পৌঁছাবে। কে জানে কত মা সেখানে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া ছেলেকে বলছে ফিরে এসো। কত দম্পতি বলছে আমি তোমাকে এখনো ভালোবাসি, তোমাকে খুব মিস করি। আর কত মানুষ কেবল চুপচাপ দাঁড়িয়ে থেকেছে, রিসিভার হাতে, চোখ বেয়ে নেমেছে নোনা জল। ফোনের ওপাশে কেউ নেই, তবুও সেখানে কথা হয়, সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা টিকে থাকে। বাতাসের ফোন
আজ জাপানের এক নীরব তীর্থস্থান, যেখানে মানুষ আসে কোনো উত্তর পাওয়ার জন্য নয়, বরং নিজের মনের কথাগুলো হাওয়ায় মিলিয়ে দেওয়ার জন্য। এই অদ্ভুত বুদ্ধির খবর জানতে পেরে তাই ভাবলাম আজকের এবং অমিতাভতে প্রথমে এই বিষয়টা আপনাদের জানানো উচিত। এরপর আপনাদের যেটা সম্পর্কে আজকের এই বিষয়ে জানাবো, মানে আজকের এই এবং অমিতাভতে জানাবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের যেমন সুখ আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, এবং সবগুলোই পার্থিব ব্যাপার, যতদিন বাঁচবেন থাকবে। কিন্তু সব থেকে পৃথিবীতে যেটা ভয়ঙ্কর জিনিস মানুষের যে স্বভাবটা, সেটা হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ। কেন ক্রোধ সব থেকে মারাত্মক? কেন রাগ সর্বনাশিনী? শুধু সর্বনাশিনী নয়, সর্বগ্রাসিনীও বটে। যারা অল্পতে একটু রেগে যান তাদের জন্য আজকের এই বিষয়টা বলতে পারে, মানে এই রাগ সম্পর্কে। যারা অল্পতে রেগে যান, বা অনেকে রেগে গিয়ে এমন আচরণ করি আমরা যেটার ফল হয় মারাত্মক। রাশিয়ার প্রথম জার আইভান তার ছেলেকে মেরে ফেলেছিলেন স্রেফ রাগের বশে। অসম্ভব রাগী হওয়ার কারণে লোকে তাকে ইভান দ্য টেরিবল বলতো। কাজকর্মের ব্যাপারেও তিনি ছিলেন একেবারে টেরিবল। জাস্ট ঠিক মতো পোশাক না পরার কারণে পুত্রবধূকে গালাগালি করেছিলেন। পুত্রবধূ তখন অন্তঃসত্ত্বা। ছেলে এই অপমানে বাবার সঙ্গে তর্ক শুরু করে, অর্থাৎ আইভান এবং তার ছেলে। বিষয় পুত্রবধূর ঠিকঠাক পোশাক না পরা। এক কথা দু কথা থেকে তর্ক, তর্ক থেকে কথা কাটাকাটি, রাগের বশে কথায় এই তর্কের মাঝে একসময় হাত চালিয়ে দেন আইভান, এবং একটা কোনো কিছু দিয়ে তার ছেলের মাথায় আঘাত করে, এবং সেই আঘাতের ফলে 3 দিনের মাথায় জুনিয়র আইভান মারা যান। নিজের হাতে ছেলের মৃত্যু পাগল আইভানকে আরো পাগল বানিয়ে দেয়। আজীবন এই শোক বয়ে বেড়িয়েছিলেন তিনি। আমাদের ষড় রিপু বাকি 5টা রিপুকে কন্ট্রোল করতে পারলেও কেন যেন আমরা রাগটাকে কন্ট্রোল করতে পারি না। বড় বড় মনীষীরাও এর ফাঁদে পড়েছেন। এমন না যে আমি আপনি শুধু রেগে যাই বা একটা কিছু হয়। যেমন ধরুন, দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে রাস্তার ভিখারি সকলেই রাগের বশ। আত্মমর্যাদা, ইগো সবকিছু বের করার রাস্তাই যেন রাগ। অথচ এই রাগ জ্বলন্ত কয়লার মতো। তারপর একবার উপযুক্ত জ্বালানি পেলেই ব্যাস সৃষ্টির প্রলয় ঘটিয়ে ছারখার করে দেয়। কত সম্পর্ক নষ্ট হওয়ার মূলে এই রাগ জানেন? কতজনের মান সম্মান খোয়ানোর পেছনে দায়ী এই রাগ। কত যুদ্ধ, কত বিগ্রহ, কিংবা কত ঝগড়া, মারপিট, মৃত্যু, সব কিছুর জন্য দায়ী এই রাগ। শেক্সপিয়ারের ওথেলোর কথা মনে আছে? যিনি চমৎকার একজন যোদ্ধা ছিলেন, ভেনেশিয়ান আর্মির মুর জেনারেল। প্রিয় স্ত্রী ডেসডেমোনাকে প্রাণাধিক ভালোবাসতেন ওথেলো। স্রেফ মিথ্যে সন্দেহ কারণে রাগ, আর রাগ থেকে মৃত্যু। প্রিয় স্ত্রী ডেসডেমোনাকে নিজে হাতে খুন করলেন ওথেলো। এই রক্তের দাগ কখনো তার হাত থেকে মুছবে? রাগ থেকে জন্ম নেওয়া এক দানব, এমনটাই ছিল রোমান সম্রাট নিরোর ডাকনাম। তার রাগ নিজের মাকেও ছাড়েনি। মা এগ্রিপিনা ছেলের কাজকর্মে লাগাম টানতেন, কোথাও কোথাও নিজের মতামত দিতে ছাড়তেন না। এর ফলে ধীরে ধীরে ছেলের মনের মধ্যে, নিরোর মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, এবং সেই ক্ষোভের থেকে তৈরি হয় রাগ। আর এরপর কি হলো বলুন তো? মাকে প্রথমে এমন এক জাহাজে নিমন্ত্রণ জানালেন নেইরো, যে জাহাজটা ছিল ত্রুটিপূর্ণ, মানে আগে পরে ডুবতই। কিন্তু এগ্রিপিনার ভাগ্য যে তিনি কোনো কারণে সেই জাহাজটা অনেকক্ষণ সময় লাগে ডুবতে, এবং তিনি ততক্ষণে কোনো ক্রমে সাঁতরে পাড়ে চলে আসেন, সেই যাত্রায় বেঁচে যান। এবং এই খবর পাওয়ার পর নিরো একজন নাবিককে পাঠালেন তার মাকে হত্যা করার জন্য, রাগের বশে।
সেই নাবিক গিয়ে দেখলেন রে তো রানীমা। বেঁচে গেলেন আরো একবার এগ্রিপিনা। এরপর নীরও একবার মায়ের খাবারে বিষ মিশিয়ে দিলেন। রাগ কত ভয়ঙ্কর হতে পারে ভাবুন। কিন্তু তাতেও বেঁচে যান এগ্রিপিনা। ছেলেকে বিশ্বাস করতেন না হয়তো, সেই কারণে তিনিও খাবারটা হয়তো খাননি বা পরীক্ষা করেছেন। দীর্ঘ সময় ধরে ক্ষমা করবেন, দীর্ঘ সময় ধরে হয়তো অ্যান্টিডোট তিনি ব্যবহার করেছেন শরীরে, এবং সেই অ্যান্টিডোট নেয়ার ফলে তার শরীরে হয়তো সেই বিষ কাজ করেনি, এটাও অনেকে বলেন। কিন্তু এত কিছুর পরও সম্রাট নীরোর রাগ কমেনি। তিনি এবার গুপ্ত ঘাতককে পাঠালেন এবং সরাসরি মাকে খুন করলেন। রাগে মানুষ হিতাহিত জ্ঞান ভুলে যায়, এজন্য বলা হয় একজন রাগী মানুষ আর একজন অন্ধ ব্যক্তি খুব বেশি তাদের তফাৎ নেই। নীরও অন্ধ ছিলেন, মাকে মারলেনই, এরপর তার শিকার হন তার স্ত্রী। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় স্ত্রীর পেপায়া, তার স্ত্রীর নাম পেপায়া, যার পেটে লাথি মেরেছিলেন, আর তার ফলে রাগের মাথাতে মারা লাথিতে মৃত স্ত্রীর শবদেহ তার গায়ে এসে পড়ল, তার কোলে। শেষ হয়ে গেল রাগের মধ্যে আর একটা জীবন। এই রাগের বশে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করতে গিয়ে সর্বশান্ত হন, সেখানেও সেই রাগ। এই রাগের বশে জার্মান ফিউরার লন্ডনে এয়ার রেড চালান আর হারিয়ে ফেলেন ব্রিটেন জয়ের সুবর্ণ সুযোগ। এই রাগের বশে কলিঙ্গ ছারখার করে দেন অশোক দ্য গ্রেট। পরিণাম জন্মায় অনুশোচনা আর আক্ষেপ। রাগ কতটা মারাত্মক হতে পারে ভাবুন তো। এই রাগের বশেই অম্বরীশকে শাপ দিয়ে বসেন ঋষি দুর্বাসা। পরিণাম সুদর্শন চক্রের সেই অপমান, সে তো সকলেরই মনে আছে না? যুদ্ধের সময় ধনুক থেকে ছোড়া তীর আর রাগের মাথায় মুখ থেকে বের হওয়া কথা, দুটোই ফেরত আসে না। সামনে যাকে পাবে তাকেই মেরে ছারখার করে দেবে। তাই রাগ থেকে সাবধান, রাগী লোক থেকে সাবধান। যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন মানুষের দুর্জয় শত্রুকে। জবাবে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন ক্রোধ, রাগ। একদম ঠিক, শুধু ঠিক না, একদম 100% ঠিক। তাই রাগকে বর্জন করুন। পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্ক যে শেষ হয়ে যায়। ষড়রিপুর মধ্যে এই রিপুর পিছনে লুকিয়ে থাকা তাই সামান্য কিছু ঘটনাই শুধু তুলে ধরলাম। রাগকে সংবরণ করুন, ভালোবাসতে শিখুন, দেখবেন পৃথিবীটা অনেক বেশি ভালো, অনেক বেশি উপভোগ্য। পরবর্তী পর্বে আবার নতুন কিছু আর অজানা ঘটনার কোনো না কোনো ঝলক নিয়ে আরো একবার ফিরে আসবো আমি, অমিতাভ। ততক্ষণের জন্য সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাগ নয়, হাসি মুখে আনন্দের সঙ্গে জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন। আজকের মতো শুভরাত্রি।